আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। ১.৫ ঘন্টার সংক্ষিপ্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ শিক্ষার্থী। ঢাকাসহ ৫ বিভাগে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস। কনকনে শীত নামবে না, জানিয়েছে আবহাওয়া অফিস। ডায়াবেটিসের জন্য বাড়ছে হৃদরোগ সহ জটিল রোগীর সংখ্যা। বিনামূল্যে চিকিৎসা, ইনসুলিন দেওয়ার চিন্তা। শেষ হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর ঘোষণা, খুশি নয় জাতিসংঘ। টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ লড়বে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। দুবাইতে ম্যাচ শুরু রাত ৮টায়। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২,২৭,১১৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। সংক্ষিপ্ত সিলেবাসে সকাল ১০টায় পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। ১.৫ ঘন্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউ অংশে ২৫টির মধ্যে উত্তর দিতে হবে ১২টির। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। আরও দুদিন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে থেমে থেমে বৃষ্টি থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। তবে এখনো কনকনে শীত নামছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আনাগোনা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। শনিবার সকাল থেকে সূর্যের দেখাই মেলেনি। সরকারি ছুটির দিন হলেও রাজধানীতে জনজীবনে বৃষ্টির প্রভাব স্পষ্ট। রাস্তায় বেরিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। এবছর মাঝে দিয়ে অনেক গরম গেছে, তো সেই জন্য মনে হইতেছে যে এবছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। আমরা সামনে যাবো, রেস্টুরেন্টে যাবো, কয়েকটা পিক উঠাবো, উঠে বৃষ্টি বাসে যাবো। যে জলবায়ু চেঞ্জ হওয়ার কারণেই টোটালি বাংলাদেশ তো শুধু না, সারা পৃথিবীতেই এর একটা প্রভাব পড়তেছে। ফটোশুট করতে পেরেছিলাম, কিন্তু ফটোশুট বেশি করা হয় নাই বৃষ্টি আবহাওয়ার কারণে। আবহাওয়া অফিস বলছে, ভারতের উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবেই এই বৃষ্টি। সোমবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 18-19 তারিখের দিকে ল্যান্ডফল করবে এবং সেটার প্রভাবে সাগরে যখন কোনো সিস্টেম থাকে তখন স্বাভাবিকভাবেই আমাদের এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি থাকে। আর সেটা শেষ হয়ে গেলে তখন হয়তো তাপমাত্রাটা আরও গ্র্যাজুয়ালি কমে যাবে। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনে হয়তো একটু ইনসুলেশন যদি আসে তখন কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর রাতের তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার ঢাকায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলাতেও থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, গতকাল থেকে বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাজবাড়ীর আবহাওয়ার পরিস্থিতি কি, বিস্তারিত কি জানতে পেরেছেন? হ্যাঁ, গতকাল থেকে রাজবাড়ীতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাবে আমরা দেখেছি যে যেসব নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু ভোগান্তিটা বেশি হচ্ছে। কেননা রিক্সা চালক বা ফুটপাত ব্যবসায়ী এদেরকে আমরা দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করেই বা কাক ভেজা হয়েই কিন্তু তাদের রাস্তায় নামতে হচ্ছে এবং তাদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখেছি যে এইসব নিম্ন আয়ের মানুষ ছাড়াও সব মানুষই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাজবাড়ী জেলায় কিন্তু
প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এবং কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি সেটা যে এই যে মাঝে মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যদি এই বৃষ্টি যদি আরো 2 দিন অব্যাহত থাকে তাহলে পরে যে পেঁয়াজ ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতের পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া কৃষকরা যেটা বলছেন যে গত বছর কিন্তু তারা যখন পেঁয়াজটা রোপণ করে সেই সময়ে কিন্তু এই বৃষ্টির কারণে তাদের পেঁয়াজ পচে যায় বা নষ্ট হয়ে যায়। এবারও যদি সেই একই অবস্থা হয় তাদেরকে কিন্তু লোকসান গুনতে হবে। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বৃষ্টি কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু জনজীবন একেবারেই কিন্তু অতিষ্ঠ অর্থাৎ ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু সাধারণ মানুষ চলাফেরা করছে। রাজবাড়ীর আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। এদিকে ঠান্ডা পড়তে শুরু করেছে যশোরে, তার উপর বৃষ্টি হওয়াতে কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। এ বিষয়ে আরো জানাতে বা যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে ঠান্ডা কেমন পড়েছে? আবহাওয়া অফিস বৃষ্টির ব্যাপারে কি বলছে? বৃষ্টির কারণে শীত বেড়েছে কি সেখানে? দেখুন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু যশোরে শীতের অনুভূতিটা আমরা পেতে শুরু করি, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু আরো প্রায় 10-12 দিন আগে থেকেই কিন্তু শীতের এই প্রকোপটা শুরু হয়েছিল এবং তখন থেকেই কিন্তু কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল বিভিন্ন এলাকা। আমরা এমনকি কিন্তু দেখতে পেয়েছি। আমি কিছু সময় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম কিছু সময় আগে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আজ সর্বনিম্ন যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.8 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু এই যে মৌসুমের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা আজকেই কিন্তু রেকর্ড করা হলো এবং গত 2 দিন ধরে যে লঘুচাপের প্রভাব ছিল, এই লঘুচাপের প্রভাবের কারণে কিন্তু যশোরে বৃষ্টি হয়েছে এবং গতকালকে কিন্তু পুরো দিনটাই কিন্তু আমরা দেখেছি যে কুয়াশার চাদরে আবৃত ছিল এবং মাঝে মাঝে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মাত্রাটা কিন্তু রাত থেকে আরো বাড়তে শুরু করেছে, অর্থাৎ গত রাতে কিন্তু প্রায় পুরোটা সময় জুড়েই কিন্তু এখানে বৃষ্টিপাত হয়েছে এবং যদিও বৃষ্টিটা কিন্তু গুড়ি গুড়ি ছিল, অর্থাৎ ভারী বৃষ্টি হয়নি। সুতরাং এখনো পর্যন্ত শুধুমাত্র রাতেই 4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঠিক এই মুহূর্তেও কিন্তু যশোরে গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেটার গতিবেগ ঘন্টায় প্রায় 8 কিলোমিটার বেগে, এমনটি কিন্তু আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই যে শীত, কুয়াশা এবং বৃষ্টি, এই তিনটি মিলিয়ে কিন্তু আসলে যশোরের জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছিলাম যেহেতু গত 2 দিন ধরেই কিন্তু যশোরে সূর্যের দেখা মেলেনি, আজও কিন্তু একই অবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এই পরিস্থিতি আরো অন্তত একদিন থাকতে পারে, অর্থাৎ আগামীকালের পর থেকে বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে। এই যে মেঘমালাটি আছে, এই মেঘমালাটি বিকেলের পর থেকে আপনি আবহাওয়া পরিস্থিতির আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। বেড়ে চলেছে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়াবেটিসের কারণে অনেকেই আক্রান্ত হচ্ছেন হৃদরোগ, কিডনি ও লিভারের জটিলতায়। চিকিৎসকেরা বলছেন নিয়ন্ত্রিত জীবনযাপন সহ স্বাস্থ্যবিধি মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এদিকে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য মতে দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 1,10,00,000। এর মধ্যে 18 থেকে 34 বছর বয়সী রোগী 26 লাখ, আর বাকি 84 লাখের বয়স 35 বছরের বেশি। তবে এমন অনেকেই আছেন যারা অজান্তেই ভুগছেন ডায়াবেটিসে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, কিডনি বৈকল্য, পক্ষাঘাত, চক্ষু রোগ, পায়ে ক্ষত, মাড়ির প্রদাহ, মূত্রাশয়ের রোগ সহ নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন ডায়াবেটিস মোকাবেলায় নিয়ম মেনে খাদ্য গ্রহণ, ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের বিকল্প নেই। ভাত বলেন, আলু বলেন, রুটি বলেন, এগুলো পরিবর্তিত হয়ে সুগার হয়ে যায়। তো এই সুগারকে শরীরের থেকে বার্ন করে এগুলোকে বিতাড়িত করতে হবে। সেই জন্য আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মধ্যে হাঁটাটা একটা ভালো অভ্যাস এবং ব্যায়াম। আপনাকে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সুগার নিয়ন্ত্রণ রাখাটাই হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের মহৌষধ। অর্ধেক লোক জানে না তার ডায়াবেটিস আছে, তো সার্ভেতে দেখা যায় প্রায় 25% হয়ে যায় অ্যাডাল্ট। আমরা যদি এখন থেকে সাবধান না হই তাহলে তো কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে চলে যাবে। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্তদের শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই টাইপ 1 রোগীদের বিনামূল্যে ইনসুলিন দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
জন্মগত ডায়াবেটিস বা বাচ্চারা ডায়াবেটিস যারা অ্যাফোর্ড করতে পারে না ইনসুলিন, তাদেরকে ফ্রি দেওয়া। শুধু ডায়াবেটিস নয়, যে সকল এনসিডি চিন্তা ভাবনা করে এনসিডি কর্নার তৈরি করার জন্য বলা হয়েছে। বর্তমানে 4টি উপজেলায় পাইলট প্রকল্প আকারে চলছে বিনামূল্যে ইনসুলিন বিতরণ কার্যক্রম। পরবর্তীতে দেশজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 72 ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেয়ার পর্যবেক্ষণ যে বিচারক দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছেন আইনমন্ত্রী। শনিবার সুপ্রিম কোর্টে এক সভায় তিনি বলেন, এ বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেয়া হবে, যাতে ওই বিচারকের বিচারিক ক্ষমতা স্থগিতের বিষয়টি উল্লেখ থাকবে। এ সময় আইনমন্ত্রী বলেন, 72 ঘণ্টা পরে ধর্ষণ মামলা না নেয়ার জন্য বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 বিচারক বেগম মোসাম্মদ কামরুন্নাহার বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে শাফাত আহমেদ সহ 5 জনকে খালাস দেন বিচারক। পাশাপাশি পর্যবেক্ষণে জানান, 72 ঘণ্টার বেশি হলে পুলিশ যেন ধর্ষণ মামলা না নেয়। ধর্ষণ মামলার এজাহার না নেয় এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখি। রাজধানী সায়েদাবাদ জনপদ মোড়ে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:15টার দিকে এ ঘটনা ঘটে। জনপদ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে যারা অবস্থান করছিলেন তাদের সবাই দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের মধ্যে রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দগ্ধ বাকি 5 জনের শরীরের 34% থেকে 85% পর্যন্ত পুড়ে গেছে। তাদের সবাই অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সব চক্রান্ত মোকাবেলা করে দেশকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছে যাতে বিশ্ব সম্মান করে। শনিবার ফ্রান্সে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগে বিশেষ সুবিধার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 10 ট্রাক অস্ত্র এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি তারেক রহমান বিদেশে অবস্থান করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে আজকের অবস্থানে পৌঁছে দিতে সরকারকে বিএনপি জামায়াতের অগ্নিসংযোগ, প্রাণনাশের জন্য হামলার মতো অনেক বাধা বিপত্তি ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। সম্বর্ধনা অনুষ্ঠানে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। প্রায় 3-4 হাজার গাড়ি পুড়িয়েছে, চলন্ত বাসের মধ্যে মানুষ সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। 2008-এর নির্বাচনী ইশতেহারে আমরা রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম। আমরা সেই রূপকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে, এটাকে ধরে রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং আমরা সেটা করতে পারবো এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কাজে আমাদেরকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না, আমাদের এখন সম্মান করতে হবে এবং আমরা সেই জায়গাটায় নিয়ে আসছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেল 5টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। এর আগে গত 12 অক্টোবর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 3 সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর গত 7 নভেম্বর হাসপাতাল ছেড়ে বাসায় যান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত 12 এপ্রিল করোনা ভাইরাসেও আক্রান্ত হন তিনি। নানা শারীরিক জটিলতায় গত 27 এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় টানা 53 দিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া।
চট্টগ্রামে ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর ওয়াসার মোড় থেকে লালখান বাজার যাওয়ার উদ্দেশ্যে 10 নম্বর বাসে ওঠেন হামিদ। এ সময় হেলপার 8 টাকা ভাড়া চাইলে 5 টাকা দেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার ক্ষিপ্ত হয়ে হামিদকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। খবর পেয়ে বাসের চালক আশরাফ ও হেলপার হানিফকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের অভিযোগে তীর স্থানীয় যুবক আরিফের দিকে। বিক্ষুব্ধ জনতা আরিফের বাড়ি পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মাঠে তৎপর রয়েছে পুলিশ। শুক্রবার রাত 10:30টার দিকে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় একই গ্রামের এক যুবক রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। বাইরে দেখি যে মেম্বার সাহেব ওখানে পড়ে গেছে। দেখলাম যে আরিফ আবার এইদিকে দৌড় দিতেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল থেকে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী স্থানীয় বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই লক্ষ্মীপুর এলাকার মধ্যে মানুষ যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে, এইরকম মৃত্যু যেন আর কোনোদিন না হতে পারে। এই এলাকার জনগণ তাকে অত্যন্ত ভালোবাসার জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে আমাদের ছাত্র জনতা সবার একটাই দাবি, তাকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। এর আগে শুক্রবার রাতেই বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন আরিফের বাড়ি জ্বালিয়ে দেয়। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আসলে আমরা যে প্রকৃত আসামি, যে আরিফকে ধরলেই আমরা কিন্তু প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবো। আমরা তাকে ধরা মাত্রই আমরা আশা করি যে এর বিহাইন্ডে কোনো কিছু আছে কিনা সেটা আমরা উদ্ঘাটন করব, এমনকি হত্যার মূল রহস্যটাও আমরা সবার সামনে নিয়ে আসবো। নিহত আব্দুর রউফ লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে আজিজুল শেখ ওরফে রাজুর নেতৃত্বে সক্রিয় 10 সদস্যের পিকআপ চোর চক্র, যারা বিকল্প চাবি দিয়ে মুহূর্তেই গায়েব করে দেয় গ্যারেজ কিংবা রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ। এরপর দাবি করে মুক্তিপণ। 5 সদস্যকে গ্রেফতারের পর ডিবি জানায়, গত 2.5 বছরে প্রায় 300 পিকআপ চুরি করে মোটা অর্থ হাতিয়েছে চক্রটি। পুলিশে খবর দিলে মিলছে হত্যার হুমকি। এরা সবাই রাজধানীর যাত্রাবাড়ি শ্যামপুরের বাসিন্দা। ডিবি কার্যালয়ে এসেছেন পিকআপ হারিয়ে। কারো একটি, কারো দুটি, কারো 3টি পিকআপও হারিয়েছে। চোরদের টাকা দিয়েও ফিরে পাননি পিকআপ, উল্টো পেয়েছেন জীবন নাশের হুমকি। ট্রিপ লাগাইবো, ড্রাইভার বাসায় গেছে, বাসার থেকে আসার আগেই ওরা ফোন দিছে যে গাড়ি কই। প্রশাসনের কাছে যাস তোরা জানে মাইনে ফেলামো, তুই আমরা 4-5 জন ধরাই দিলে কি আমাদের 100 লোক মাঠে আছে। যারাই পুলিশের জানাইছে তাদের গাড়ি ওরা ড্যামেজ করে ফেলাইছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে গোয়েন্দা ওয়ারি বিভাগ। হাতে আসে কিছু ফোন রেকর্ড, যেখানে পিকআপের মালিকদের কাছে টাকা দাবি করছেন চোরেরা। আপনার গাড়ি চুরি হয়েছে, আমি কয়ে দিতেছি কেমনে কেমনে নিতে হইব, কি আসল বিষয়, কয় টাকা লাগবো, কি কেমনে কি আমি সব আপনারা জানাইতেছি। আমার কি হবো কিনা এটা কর, তোর লাগে এত নাটক করার সময় নাই। সিসিটিভি ফুটেজেও মিলেছে চুরির দৃশ্য। 27 অক্টোবর ভোরে মাতুয়াইল এলাকায় রিকশায় রেকি করতে দেখা যায় চোরদের। এরপর রাস্তায় দাঁড়ানো পিকআপ কয়েক সেকেন্ডেই উধাও। ফুটেজ, ফোন রেকর্ড যাচাই করে চোরদের শনাক্ত করে গোয়েন্দারা। ডেমরা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় 5টি পিকআপ ও চুরির চাবি। গোয়েন্দারা বলছেন এটি একটি পেশাদার পিকআপ চোর চক্র। এ চক্রের প্রধান আজিজুল হক শেখ ওরফে রাজু। সে পিকআপের ড্রাইভার ছিল। এক সময় শুরু করে চুরি, তৈরি করেছে 10 সদস্যের একটি চোর চক্র। ওরা তো খুব ধূর্ত, তো গাড়িটি চুরির পরে ট্রাফিক অফিসের পাশে নিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ মানে কারো মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে যেটা চোরাই গাড়ি। চক্রের প্রধান রাজুর নামে আছে মাদক চুরি সহ 5 মামলা। অন্যদের নামেও একাধিক মামলার তথ্য পেয়েছে ডিবি। মাসুদুর, ঢাকা।
অতিরিক্ত ভাড়া নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের বিরোধ নিরসনে পেট্রোল, ডিজেল এবং সিএনজি চালিত গাড়িতে স্টিকার লাগানো শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই কার্যক্রম শতভাগ বাস্তবায়ন হলে ভাড়া নিয়ে সমস্যা অনেকাংশেই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কয়েকদিন আগে ডিজেল ও কেরোসিনে লিটারে 15 টাকা দাম বাড়ায় সরকার। এরপর বাসের ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক শ্রমিকেরা। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় বাসের ভাড়া বাড়ানোর। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ানো হলেও সিএনজি চালিত বাসে আগের ভাড়ায় চলবে বলে জানানো হয়। কিন্তু সিএনজি চালিত বাসে ওঠে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে বাড়ে বাকবিতণ্ডা। সুপারভাইজারের সাথে অনেক সময় গ্যাঞ্জাম হয়, উনি কোনো নির্দিষ্ট কোনো চার্ট দেখাইতে পারে না, অথচ বলতেছে ভাড়া বাড়ছে। তো সেই হিসাবে খুব জটিলতা হয়। বাস কন্ট্রাক্টর কিংবা ড্রাইভার তো ঠিক আগের ভাড়াটাই নিচ্ছে, মানে আপনার যে বর্তমানে কিছুদিন আগে যে নতুন বাড়তি ভাড়াটা, ওই ভাড়াটাই নিচ্ছে। এই অবস্থায় যাত্রীদের পক্ষ থেকে সিএনজি ও ডিজেল চালিত গাড়ি চিহ্নিত করার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সিএনজি ও ডিজেল চালিত গাড়িতে স্টিকার ও ভাড়ার তালিকা লাগানো শুরু করে সিএমপি। ডিজেল চালিত মোটরযান এবং সিএনজি চালিত মোটরযান স্টিকার আমরা লাগিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমরা ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে ডিজেল চালিত গাড়িগুলিতে নতুন ভাড়ার প্রেক্ষিতে যে ভাড়া নির্ধারিত হয়েছে সেই ভাড়া অনুযায়ী আমরা ভাড়ার চার্ট লাগিয়ে দিচ্ছি। এদিকে ভাড়া নিয়ে কোনো সমস্যায় বাকবিতণ্ডায় না জড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবহন মালিকেরা। সর্বনিম্ন ভাড়া 10 টাকা, এটাই শুধু যাত্রীরা জানে, স্টাফরা জানে, বাট পরবর্তী কিলোমিটারের ভাড়াটা সেটা যাত্রীরাও অবগত না, আমাদের স্টাফরাও অবগত না। একটা অনুমানের উপর নেয় 10 টাকা, তারপরে 12 টাকা, তারপর 14 টাকা, এভাবে নেয়। তো আমরা যাত্রীদেরকে অনুরোধ করব, কারো কাছে যদি কোনো সন্দেহ পোষণ হয় যে আমার থেকে ভাড়া বেশি নিচ্ছে, উনি যেন গাড়িতে চার্ট দেখে আমাকে সেই ভাড়াটা দিয়ে দেয়। তবে চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজি চালিত বাসের সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুন্দরবনকে দস্যুমুক্ত করার পর সেখানকার পুনর্বাসন ও শান্তি প্রক্রিয়া ধরে রাখতে স্থায়ী 2টি ক্যাম্প পাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এতদিন সাইক্লোন শেল্টারে থাকত র্যাবের সদস্যরা। এতে সুন্দরবনে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে নিয়মিত নজরদারি। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার 3 বছর পূর্তি হয়েছে অক্টোবরে। শান্তি এখনো বজায় আছে দুর্গম বনাঞ্চলে, কিন্তু শান্তি ধরে রাখার জন্য পর্যাপ্ত সুবিধার অভাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দুবলাচরের আলোরকুল এলাকায় র্যাবের ক্যাম্প ছিল সাইক্লোন শেল্টারে। সম্প্রতি ঝড় আর নদীর তীব্র স্রোতের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে ক্যাম্প সরাতে হয় র্যাবকে। বর্তমানে কোস্টগার্ডের ক্যাম্পে একসাথে থাকছে বাহিনীর সদস্যরা। এটিও আবার যুক্তরাষ্ট্র সরকারের অনুদান। একই ভবনে 2টি বাহিনী থাকার কারণে তৈরি হয় তীব্র পানি সংকট। মিঠা পানির কোনো উৎস না থাকায় বৃষ্টি আর পুকুরের পানি ভরসা। আবার জোয়ারের পানি উঠে গেলে পুকুরের পানিও মুখে তোলা যায় না, শীতে থাকে না বৃষ্টি। সম্প্রতি সুন্দরবন ঘুরে এসে সেখানে স্থায়ী ক্যাম্পের প্রয়োজনীয়তা অনুভব করেন পুলিশের মহাপরিদর্শক। আমি যখন বিদেশে ছিলাম 4টা র্যাবের স্থায়ী বা টেম্পোরারি কিছু একটা রিপ্রেজেন্ট বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই। কারণ আমরা 4টা ক্যাম্প বানানোর জন্য জায়গার অনুমতি আমরা পাই নাই। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক চেষ্টা করেছেন। গত 1 বছর সদস্যরা মানবেতর জীবন কাটালেও এখনো নতুন ক্যাম্পের জায়গাই বুঝে পায়নি র্যাব। সাতক্ষীরা শ্যামনগর আর দুবলাচরের আলোরকুলে 2টি ক্যাম্প চায় র্যাব। কোনো ধরনের দোষী যেন এই সুন্দরবনে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য র্যাবের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, যার যার সাথে সমন্বয় করা প্রয়োজন, সবকিছুই র্যাব করছে। এলাকাবাসী বলছে, র্যাবের স্থায়ী ক্যাম্প না হলে এলাকায় শান্তির পরিবেশ স্থায়ীভাবে বজায় রাখা কঠিন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবলাচর, সুন্দরবন। মুজিববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। এরই মধ্যে 15টি তৈরি পোশাক কারখানা সহ 30 মনোনীত প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে কারখানা বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন কয়েকজন উদ্যোক্তা। তাদের অভিযোগ, অনেক গ্রিন কারখানা বাদ পড়েছে। গ্রিন না হয়েও পুরস্কার পাচ্ছে 3টি কারখানা। ঢাকার ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা কিউট ড্রেস ইন্ডাস্ট্রি। প্রায় 500 শ্রমিকের এই কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের রিলিট প্লাটিনাম সনদ পাওয়া। উদ্যোক্তাদের দাবি, কারখানা পরিচালনায় সরকারের আইন মানার পাশাপাশি উদ্ভাবনেও
তারা নিয়মিত কাজ করেন। চিকিৎসা সেবা সহ সরকার ও ক্রেতা নির্ধারিত সব সুবিধা শ্রমিকদের দিয়ে থাকেন। শ্রম মন্ত্রণালয় ঘোষিত গ্রিন অ্যাওয়ার্ড পেতে আবেদন করে এই কারখানাটি, কিন্তু মনোনীত হয়নি। আইনের প্রতিপালন বলেন বা ধরেন যে ধরনের চর্চা করা দরকার সেগুলো করা সত্ত্বেও যে আমরা এটা পেলাম না, এটা আসলে আমার কাছে একটু দুঃখজনকই একটা ব্যাপার। এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোপুরি স্বচ্ছ হয়তো হয়নি, যার কারণেই হয়তো বা আমরা পাইনি। গাজীপুরের লাইলা স্টাইলস লিড গোল্ড সনদ পাওয়া কারখানা। চিকিৎসক, ন্যায্য মূল্যের দোকান, শ্রমিকের সন্তানের জন্য ডে কেয়ার সহ নানা সুবিধা দিয়ে থাকে কর্তৃপক্ষ, কিন্তু এই কারখানাও আবেদন করে ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের ইউএইচএম লিমিটেড লিড প্লাটিনাম সনদ পাওয়া, ময়মনসিংহের এনভয় টেক্সটাইলও লিড প্লাটিনাম সনদ পাওয়া। এই কারখানা দুটিও মনোনয়ন পায়নি। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য আবেদন করে 60টি তৈরি পোশাক কারখানা, মনোনয়ন পেয়েছে 15টি, যার মধ্যে 12টি গ্রিন ফ্যাক্টরি। গ্রিন না হলেও অ্যাওয়ার্ড পাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের 3টি কারখানা। 30% বেশি ইনভেস্ট করতে হয়। তাদেরকে আমি বলবো, আমার হিসাবে তাদেরকেই বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, উৎসাহিত করা উচিত, তাহলে আরো অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আসবে। রিকগনিশনটা কারা দিচ্ছে, কাকে দিবে? আমি সঠিক যদি না হয়, এটা কিন্তু মানুষ আবার ডিমোরালাইজ হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে, আমি করে লাভটা কি আমার। কারখানা বাছাইয়ে অনিয়মের অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক, শ্রম সচিব ও প্রতিমন্ত্রীকে কল করেও সাড়া মেলেনি। অতিরিক্ত সচিব মাসুদ করিম জানান, তিনি এই মন্ত্রণালয়ে নতুন, তাই পুরো প্রক্রিয়া তার জানা নেই। এই অ্যাওয়ার্ডের জন্য 100 নম্বরের একটি প্রশ্নপত্র তৈরি করে শ্রম মন্ত্রণালয়, যেখানে পরিবেশ, শ্রম আইন, শ্রমিক কল্যাণ ও উদ্ভাবনী কার্যক্রমের বিষয়ে কারখানার তথ্য নেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশে কারখানা পরিদর্শনের দায়িত্ব পায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে 8,000-এর বেশি ডিজিটাল সেন্টার থেকে মিলছে 300-র বেশি সেবা। জন্ম নিবন্ধন, জমির পর্চা উত্তোলন, টেলিমেডিসিন সহ 20 ধরনের প্রয়োজনীয় সেবা পাওয়ার বিড়ম্বনা কমেছে বলে দাবি সেবা গ্রহীতাদের। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রতি 2 কিলোমিটার মধ্যে একটি করে ডিজিটাল সেন্টার তৈরি করা হবে। 2008 সালের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। পরে দেশের প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ শুরু করে সরকার। এরই ধারাবাহিকতায় শুধু ইউনিয়ন পর্যায়ে ওয়াইফাই সংযোগ দেয়া হয়েছে 25,000, আর ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে গ্রাম অঞ্চলের 2,600 প্রতিষ্ঠান। এছাড়া 8,000 ডিজিটাল সেন্টার থেকে দেয়া হয়েছে 60,50,00,000 সেবা। সরকারের ডিজিটাল সেন্টার থেকে খুব সহজেই পাওয়া যাচ্ছে জন্ম, মৃত্যু, ভূমি উন্নয়ন কর ও নামজারির সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধ সহ 20টি প্রয়োজনীয় সেবা। তবে এই সেবা পদ্ধতি আরো সহজ করার দাবি তাদের। টিকার কার্ডেও এখন বাচ্চার ইয়া করতে লাগলে ওই ডিজিটাল দিয়ে লাগছে, সেজন্য আমি এখানে ওইটা ইয়া করতে এসেছি। ইউনিয়নটা আমাদের জন্য আসা যাওয়ার জন্য অনেক সুবিধা বেটার, বা তাৎক্ষণিকভাবে ধরেন টাইম শর্ট, সেক্ষেত্রে আসলাম, শর্ট করে আপনার কাজটা সেরে চলে গেলাম। সার্ভার বা নেট প্রবলেম হয়তো মাঝে মধ্যে একটু সমস্যা হয়, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। 2024 সালের মধ্যেই দেশের সব প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলছেন তিনি। 1 কোটিরও বেশি মানুষ প্রতি মাসে কিন্তু সেবা গ্রহণ করছে। এটুআই, আইসিটি ডিভিশন, ভূমি মন্ত্রণালয় সমন্বয়ে আমাদের 492টা উপজেলায় ডিজিটাইজেশনের কাজ সুসম্পন্ন হয়েছে। এছাড়া সরকারের সব সেবা সহজ করতে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করা হচ্ছে। সেই সঙ্গে দেশ জুড়ে ইন্টারনেট সক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানান তিনি। এই ইউনিয়ন পরিষদ থেকেই মিলছে জন্ম নিবন্ধন, মৃত্যু সহ ভূমি সংক্রান্ত নানা জটিলতার 20 ধরনের ডিজিটাল সেবা। এতে করে এক ধরনের জটিলতা যেমন দূর হয়েছে, তেমনি সহজেই মিলছে নাগরিক সেবা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পবা, রাজশাহী। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় টাঙ্গাইল পৌরসভার বেশ কিছু এলাকার সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন, চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।
দেখে বোঝার উপায় নেই এটি পৌর শহরের কোনো সড়ক। বড় বড় খানাখন্দে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে অচল অবস্থা। তারপরও কোনো পদক্ষেপ নেই জনপ্রতিনিধিদের। শহরের পুলিশ লাইন থেকে কাকমারা হয়ে পশ্চিম টাঙ্গাইলের যাতায়াতের রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী। শুধু এ সড়কই নয়, শহরের জেলা সদর রোড, স্টেডিয়াম মার্কেট রোড, নিউ মার্কেট রোড, বেড়াডোমা রোড সহ অনেক এলাকার সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সৃষ্টি হয়েছে এমন অবস্থা। এতে দুর্ভোগের সীমা নেই শহরবাসীর। সিজারে কিছু রোগী থাকলে হসপিটালে নিতে গেলে অনেক কষ্ট পোহাইতে হয়। বৃষ্টি আসলে এমনভাবে পানি বেঁধে থাকে যে এটা বলার মতো না। আমাদের যাতায়াত মানে জীবন যেমন কষ্ট হয়ে যায় রাস্তা। আমরা যে পৌরসভার একটা বাসী, আমাদের যে এত দুর্ভোগে আছে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় চরম বিড়ম্বনায়। ভাঙা সড়ক দিয়ে সময় মতো বিদ্যালয়ে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া এসব সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনও। গাড়ি বাইঙ্গা খুঁয়ে খুঁয়ে পড়ে যায়, যাত্রীর সমস্যা হয়। আমরা রাস্তা দিয়ে যারা চলাচল করতে পারি না, স্কুলে লেট হয়। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, আশ্বাস পৌর মেয়রের। 1 নভেম্বর থেকে আমাদের টাঙ্গাইল শহরের যতগুলি রাস্তা ক্ষত বিক্ষত যে অবস্থা, ভাঙাচোরা যে অবস্থা আছে, সেগুলোর সংস্কার এবং নতুন করে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি পাকা করার জন্য। এবং এই অবস্থা অবশ্যই খুব দ্রুততার সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। টাঙ্গাইল পৌরসভাটি 1989 সালে খ থেকে ক শ্রেণীতে উন্নীত হলেও সেবার মান বাড়েনি বলে অভিযোগ পৌরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে বা টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, দীর্ঘদিন ধরেই সড়কের এই ধরনের বেহাল দশা, সড়কগুলো মেরামতে যারা দায়িত্বরত রয়েছেন জনপ্রতিনিধিরা, তারা কেন কোনো ব্যবস্থা নেননি এখনো? আমি এই বিষয়ে কথা বলেছি টাঙ্গাইলের যে পৌর মেয়র, তার সাথে তিনি যেটা বলেছেন আমাকে, তার ভাষ্য অনুযায়ী মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল যে বৃষ্টির মৌসুমে যাতে এই কাজ না করা হয়, অর্থাৎ গত 3 মাস যাবত তারা কাজ করতে পারেনি, এই কারণে এই খানাখন্দ অবস্থা। কিন্তু তার কথার সাথে কিন্তু একমত নন এই পৌরসভায় বসবাসকারীরা। কারণ আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই পুলিশ লাইন থেকে কাকমারা হয়ে পশ্চিম টাঙ্গাইলের যে রাস্তাটি, এটা কিন্তু গত 1.5 বছর যাবত এরকম ভাঙাচোরা, অর্থাৎ পিছনে যে ভাঙাচোরাগুলি দেখা যাচ্ছে সেই অবস্থাতেই কিন্তু দীর্ঘদিন যাবতীয় রয়েছে। এই সড়ক দিয়ে কিন্তু একটি শুধু 3 নম্বর ওয়ার্ডই না, 2 নম্বর ওয়ার্ডেরও যাত্রীরা কিন্তু এই পথটি ব্যবহার করে। কিন্তু এই খানাখন্দ থাকার কারণে কিন্তু অনেক যাত্রী এখন ঘুরে যাচ্ছে, বেশ কয়েক কিলোমিটার ঘুরে তারা যাতায়াত করছে। আর যারাও এখানে আসছে তারা কিন্তু চরম দুর্ভোগ নিয়ে আসছে। তো পৌরবাসীরা যেটা বলছে যে দীর্ঘদিন যাবতীয় এই রাস্তাগুলি সংস্কার করা হয় না, এই সংস্কার না করার কারণে তাদের এই দুর্ভোগ। এবং তারা এই বিষয়ে কিন্তু যেসব জনপ্রতিনিধি রয়েছে, অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র, তাদের উপর কিন্তু দায়টা চাপাচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটা বলছে যে নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু হওয়ার কথা, যদি নভেম্বর মাসে আজকে 14 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি রাস্তায় দৃশ্যমান কাজ কিন্তু আমরা দেখতে পাইনি। তবে পৌর মেয়র যেটা বলছে যে এই বছরই খুব দ্রুতই এই কাজগুলি শেষ করে পৌরবাসীর যে কষ্ট রয়েছে সেটা দুর্ভোগ করবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে পৌরসভা রাস্তার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলে বেহাল সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। জীবিকার তাগিদে পাহাড় ছেড়ে শহরমুখী হচ্ছেন জামালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। জুম চাষ বন্ধ, বনভূমি ব্যবহারে বিধিনিষেধের জেরে এলাকার বেশিরভাগ মানুষ পরিণত হয়েছে ভাসমান শ্রমিকে। এতে নিরাপত্তা সংকটের পাশাপাশি বিপন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য পুদিমারাগ সবুজ পাহাড়ে ছোট বাড়িটিতে একাই বাস করেন। জীবিকার তাগিদে স্ত্রী সন্তান রাজধানী ঢাকায় পাড়ি জমালেও পাহাড়ের টানে রয়ে গেছেন ভিটা আঁকড়ে। জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার কামালপুরে বসবাসকারী গারো জনগোষ্ঠীর প্রায় প্রতি ঘরে এমন চিত্র। পরিবারের কর্মক্ষম বেশিরভাগ সদস্যই পাহাড় ছাড়তে বাধ্য হয়েছেন জীবিকার তাগিদে। এতে নিরাপত্তা সংকটের পাশাপাশি বিপন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি। জুম চাষ আর আমাদের আদি কালচার, এগুলার তো আমাদের কৃষ্টি কালচার ছিল। আদিবাসীরা পাহাড়ে না থাকার কারণে হচ্ছে বিশেষ করে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে পাহাড় ধ্বংস হচ্ছে। সবাই শহরমুখী হওয়ার কারণে আমাদের এলাকাতে হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের পাহাড়ের মধ্যে কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে নৃগোষ্ঠীর লোকজনকে বনভূমি ব্যবহারের অনুমতির পাশাপাশি কর্মসংস্থান তৈরির দাবি আদিবাসী নেতাদের। বিভিন্ন ফসলের জন্য যদি ব্যবস্থা করে তাহলে আমরা আদিবাসীরা এখানে
চিরস্থায়ীভাবে আবার আগের মতো বসবাস করতে পারবো। ডিসেন্ট্রালাইজেশন, গ্রামমুখী উন্নয়ন, তাহলে সেখানে সম্ভব তারা কাজ পাবে, তারা তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির ধারক হিসেবে এগিয়ে যাবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য রক্ষায় পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের ইতিহাস, ঐতিহ্য এবং কালচার সেগুলো যেন কালের বিবর্তনে হারিয়ে না যায়, সেজন্য উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কামালপুর ইউনিয়নে অন্তত ১,৫০০ গারো জনগোষ্ঠীর বসবাস থাকলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কয়লাসহ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো এবারে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। এ বিষয়ে চুক্তি হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং কার্বন নিঃসরণের মাত্রা কমানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। সমঝোতা হয়নি আর্থিক সহায়তা ইস্যুতেও। খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে ভারত। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাবে আপত্তি জানায় কয়লার উপর অতি নির্ভর দেশটি। ভারতের সাথে আপত্তি জানায় চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ইরানও। চূড়ান্ত অধিবেশনে খসড়া চুক্তিতে কয়লা শক্তি পর্যায়ক্রমে শূন্যে নামিয়ে আনার বদলে পর্যায়ক্রমে কমিয়ে আনার প্রস্তাব করে ভারত। এ নিয়ে সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন হতাশা জানালেও শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় গ্লাসগোর জলবায়ু চুক্তি। অবশ্য প্রয়োজনের তুলনায় এই চুক্তি খুবই সামান্য বলে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বায়ু দূষণে নাজেহাল ভারতের রাজধানী দিল্লি। এমন পরিস্থিতিতে স্কুল ও নির্মাণ কাজ বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের ঘর থেকেই কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কর্মকর্তাদের ঘর থেকেই কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি পরিস্থিতির অবনতি হলে শহর জুড়ে লকডাউনের কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। সপ্তাহখানেক ধরে মারাত্মক বায়ু দূষণের কবলে দিল্লি ও আশপাশের শহর। ধোঁয়াশায় আচ্ছন্ন পুরো আকাশ। পরিস্থিতি উত্তরণে শনিবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। প্রয়োজনে শহর জুড়ে দুদিনের লকডাউন বিবেচনারও পরামর্শ দেয় আদালত। এদিনও সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটির সূচক ছিল ৪২৭, যা মানব স্বাস্থ্যের জন্য গুরুতর বা বিপজ্জনক বলে বিবেচিত। এ নিয়ে মন্ত্রী ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার থেকে ৭ দিন স্কুলগুলোকে অনলাইনে ক্লাস ও রোববার থেকে ৪ দিন নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দেন তিনি। আশেপাশের রাজ্যের কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলছে, যার কারণে দূষণ বাড়ছে। কিন্তু আমরা এখন একে অপরকে দোষারোপ করতে চাই না, বরং সংকট উত্তরণই মূল লক্ষ্য। সোমবার থেকে সশরীরে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে না, এতে শিক্ষার্থীদের বাইরে বের হতে হবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচল কমানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ু দূষণের মাত্রা আরও বাড়লে শহর জুড়ে লকডাউনের পরিকল্পনা আছে বলে জানান কেজরিওয়াল। এখনই লকডাউন দেওয়া হচ্ছে না, তবে লকডাউন দিলে কতটুকু সমস্যার সমাধান সম্ভব তা নিয়ে কাজ চলছে। পরে আদালতে লকডাউনের প্রস্তাব তুলে ধরা হবে। শুধু দিল্লি নয়, প্রতিবেশী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশেও বায়ু দূষণ ভয়াবহ আকার নিয়েছে। এজন্য ধান কাটার পর খড় পুরানোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে ৫,৯১৪ জন মারা গেছে। নতুন শনাক্ত ৪,১৬,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১,১০,০০০। এ পর্যন্ত আক্রান্ত ২৫,৩৬,০০,০০০-এর বেশি। একদিনে বিশ্বের সর্বোচ্চ ১,২৪১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৯,২৫৬ জন শনাক্ত হয়েছে রাশিয়ায়। একদিনে মৃত্যুর দিক থেকে রাশিয়ার পরেই ইউক্রেন, সেখানে মারা গেছে ৬৯৫ জন। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ ৫% কমলেও মৃত্যুর হার বেড়েছে ১৯ ভাগ। এদিকে জার্মানিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় সব নাগরিককে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। এছাড়া জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য রাশিয়ার স্পুতনিক ভি টিকার কার্যকারিতা যাচাই করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টি-20 নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা দুবাইয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মেগা ফাইনাল আজ। শর্টার ফরম্যাটে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে ফাইনালের চাপ না নিয়ে উপভোগ করার তাগিদ কিউই অধিনায়ক উইলিয়ামসনের। দুবাইয়ে খেলা শুরু আজ বাংলাদেশ সময় রাত 8টায়। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল দল হলেও অস্ট্রেলিয়ার হাহাকার এই ট্রফির জন্য। কখনোই যে টি-20 বিশ্বকাপ জেতা হয়নি, নিউজিল্যান্ডের কষ্টটা আরও বেশি। সাদা বলে নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিশ্বসেরা তকমা পাওয়া হয়নি। পুরো একটা দেশের আক্ষেপ কষ্ট দূর করতে পারবেন উইলিয়ামসন অথবা ফিঞ্চ? প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ড, বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন হয়েছে মজবুত। তবে গ্র্যান্ড ফিনালিতে বড় দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গাতে খেলবেন টিম শেফোর্ড। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সাথে প্রস্তুতি সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন অথবা লর্ডস, বিশ্বের সেরা 2 ভেন্যুর কথা কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড, ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে। যদি না রূপকথা লেখা হয় এবার। 2015-র পর 2021 সালটাও হয়ে থাকবে বিষাদের। চাপ নিতে চান না উইলিয়ামসন। ফাইনালের জন্য অপেক্ষা করছি। প্রস্তুতি ভালো হয়েছে, ফাইনালে খেলা অর্জনের। তবে আমাদের জন্য জয় দরকার। নিজেদের পরিকল্পনা, স্কিলের উপর ফোকাস করছি। ওদের টপ ক্লাস বোলার, ব্যাটসম্যান রয়েছে। ভালো একটা ম্যাচ হবে। ফাইনালের আগে পুরো দল নিয়ে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। একদিন বিশ্রাম, ম্যাচের আগে অপশনাল অনুশীলনে ছিলেন বেশিরভাগ তারকা। অফ ফর্মে থাকা স্মিথ, ম্যাক্সওয়েল ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন সাধ্য মতো। ফিল্ডিং ও বোলিংয়েও ছিল ফোকাস। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির একাদশ নিয়েই নামবে অস্ট্রেলিয়া। চেষ্টা করব এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল। শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। 2 দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার। আধিপত্য অস্ট্রেলিয়ার, জিতেছে 9 বার, 5 জয় নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে একবারে মুখোমুখিতে জয় কিউইদের। আর মাত্র একটা লড়াই, 240 বল। তাতেই টি-20 ইতিহাস বদলে যাবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের। পাওয়া যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। 2 দলের অতীত লড়াই আভাস দিচ্ছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। দেখার অপেক্ষা শেষ লড়াইয়ে জয়ী হয় কোন দল, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কিলিয়ান এমবাপ্পের 4 গোলের নৈপুণ্যে কাতার বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিল ফ্রান্স। ঘরের মাঠে কাজাখস্তানকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ছিল ফ্রান্স। 6 মিনিটে লিড নেয়ার পর 12 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। 32 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। বিরতির পর জোড়া গোলের স্কোর লাইন 5-0 করেন বেনজেমা। 75 মিনিটে জালের দেখা পান আন্দ্রে রাবিও। পেনাল্টি থেকে গোল করেন গ্রিজম্যানও। শেষ দিকে নিজের 4র্থ গোল করে বিশাল জয় নিশ্চিত করে এমবাপ্পে। এদিকে এস্তোনিয়াকে 3-1 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়ামও। তবে মন্টে নিগ্রোর সাথে 2-2 গোলে ড্র করার অপেক্ষা বাড়ল নেদারল্যান্ডসের। 21 শতকের সবচেয়ে দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামী 19 নভেম্বর। এর স্থায়িত্ব হবে 3 ঘন্টা 28 মিনিট 23 সেকেন্ড। ওই দিন বাংলাদেশ সময় দুপুর থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ, তবে এটি দৃশ্যমান হবে বিকেলে। সে সময় চাঁদের রং লালচে হওয়ায় একে ব্লাড মুনও বলা হয়। পূর্ণিমার দিন পৃথিবী যখন কক্ষপথে ঘোরার সময় চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে, তখন হয় চন্দ্রগ্রহণ। সে সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে। ফলে সূর্যের আলোর পথে বাধা সৃষ্টি হয় এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে দিলে তাকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সম্পূর্ণ ঢাকা না পড়লে তা হয় আংশিক চন্দ্রগ্রহণ। 19 নভেম্বর দেখা মিলবে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণের। নাসা জানিয়েছে এই গ্রহণে চাঁদের 97% ঢেকে দিবে পৃথিবীর ছায়া। ফলে আংশিক হলেও পূর্ণ গ্রাসের কাছাকাছি হবে এই চন্দ্রগ্রহণ। এবারের গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। এছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দৃশ্যমান হবে এটি। তবে আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে একটুও দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ।
timeanddate.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেখা মিলবে ব্লাড মুনের। এটি হবে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 2022 সালের 16 মে। চলতি শতাব্দীতে সব মিলিয়ে 228টি চন্দ্রগ্রহণের দেখা মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।